গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর খুব সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই আমি বারান্দায় চলে আসি। আর আপনারা তো জানেন যে আমার আকাশ দেখতে ভালো লাগে। দেন আমার গাছগুলো। তো দেখছিলাম আমার ফুলগুলোকে কি সুন্দর করে একেবারে ফুটে আছে। আর একটা লাস্ট কলি আছে, ওইটাও ফুটে যাবে আশা করছি। আর আমার মোটামুটি সবগুলো গাছে ফুল আসলেও কিন্তু ইদানিং আমার বেলি ফুল গাছে কোনো বেলিই ধরছে না। আর আমার আগের যে গাছটা এই বারান্দায় রেখেছি ওই গাছে তো কোনো ধরনের ফুলই আসছে না। তো আমি একটু টেনশনেও পড়ে গেছি যে সবগুলো গাছে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি, কিন্তু একমাত্র বেলি গাছে কোনো রেসপন্স দেখছি না। তবে আমি আশাবাদী, হয়তোবা ধরবে, এই অপেক্ষাতেই আছি। আর সূর্য ওঠার আগের মুহূর্তটা কেমন যেন আকাশটা একেবারে লালচে হয়ে থাকে। খুব ভালো লাগে দেখতে। আর ভোরের আকাশ আর সন্ধ্যের আকাশ ২ টাই আসলে অনেক বেশি দেখতে সুন্দর। তো অনেক হলো আমার আকাশ দেখা, আমার বারান্দা বাগান দেখা। এখন কাজ করতে হবে। আর এদিকে বাজার নিয়ে আসছিল, এদিকে ছিল কাঁকরোল আর করলা। আর আমার বর বলেছে আজকে কাঁকরোল ভাজি খাবে, আর আমি খুব কুচি করে ভাজি করে নিয়েছি। আর এটা মানে শুধু এমনি ভাজি করব, কোনো আলু টালু কোনো কিছুই দিব না, জাস্ট এইভাবে করে ফোড়নে দিব একটু জিরা আর শুকনা মরিচ, এছাড়া আর কিছু দিব না। আর করলাও কেটে নিয়েছিলাম, আর একটু ভর্তা করব তাই একটা কাঁচকলা আর আলু দিয়েছি। আর আমি তো সবজিগুলো রেডি করে দেন শাওয়ার নিলাম। তো শাওয়ার নিয়ে আমি বারান্দা চলে আসলাম, আমার কাপড়গুলো মেলতে হবে। আর এখনকার আকাশটাও আরেক রকম সুন্দর লাগছিল। আর এখন আমি একটু ঠাকুর দিয়ে নিলাম। আর এখন আমি রান্নায় দাঁড়িয়ে যাব। আর আমি তো সব কিছুই কেটে রেডি রেখেছি, জাস্ট এখন ধুয়ে ধুয়ে আমি রান্নাগুলোকে বসিয়ে দেব। আর আমি চালটাকে ভিজিয়ে তো রেখেইছিলাম, আগে ধুয়েও রেখেছিলাম, আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে প্ল্যান আছে বড়ার ঝোল খাওয়ার, তাই মটর ডালও ভিজিয়ে দিতে হবে। আর এখন আমি সকালবেলার জন্য রান্নাগুলোকে করে নিব। তো প্রথমেই আমি যেটা করি, রান্নাঘরে ঢুকেই সর্বপ্রথম আমি আমার চুলাগুলোকে মুছে নিই। যদিও আমার চুলা ক্লিন থাকে, কিন্তু আমি সব সময় কাজটা করে থাকি কারণ বাসি চুলাতে কাজ করতে নেই, তাই আমি চুলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এখন আমার কারেন্টের চুলায় তেমন রান্না করা হয় না, আমার ইলেকট্রিক চুলাটাতেই রান্না করা হয়। আর তারপরও মুছে নিচ্ছিলাম, দেখা যায় যে মানে ডাল ভেজেছিলাম ওইটারও ২-১টা পড়েছিল, তো পরিষ্কার করে নিলাম। তো এখন প্রথমেই আমি ভাতটাকে বসিয়ে দিব। আর আমি যেহেতু সব কিছু রান্না করার আগে আরেকবার সব কিছু ধুয়ে নিই, তাই আমার মানে যা যা লাগছিল সবগুলো ধুয়ে দেন আমি রেডি করে রাখছিলাম, এতে করে আমার কাজের সুবিধা হয় আর কি। আর এটা আমার আসলে একটা অভ্যাস, কারণ কোনো কিছু না ধুয়ে আসলে ব্যবহার করতে ভালো লাগে না। তাছাড়া ধুলোবালি একটা আছে, আর বাসায় প্রচুর মাছি, তারপরে তেলাপোকা, এগুলো একদমই ভালো লাগে না। তাই আমার ধোয়া বাসনগুলোকে আমি আরেকবার করে ধুয়ে নেই। আর আজকে যেভাবে আমি কাঁকরোলটাকে ভাজি করব, এইটা একদিন আমি করেছিলাম। তো আমার বর খাওয়ার পরে বলছিল তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে, তাই সে আজকে আবদার করেছে যে আমি যাতে তাকে ওইভাবে করেই খাওয়াই। কিন্তু আমি যেদিন করে খাইয়েছিলাম সেদিন আমাদের কোনো নিরামিষ ছিল না, এটার মধ্যে একটু পেঁয়াজ দেওয়া লাগতো, পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে খেতে। তবে আজকে জিরা ফোড়ন দেবো, আশা করি খারাপ লাগবে না, তবে পেঁয়াজটা দিলে একটু বেশিই ভালো লাগতো আর কি। তো সে আমাকে বলেছে, আর আমি তার কথা রাখবো না, সেটা তো হতেই পারে না। আর আজকে 9:30 পর্যন্ত পারণের টাইম, আমার হাতে যথেষ্ট সময় ছিল রান্না করার, কিন্তু রান্নাঘরে আসলে মনে হয় আমি কতক্ষণে রান্না করে বের হব, কারণ প্রচুর গরম। এমনিতেই ওয়েদার কয়েকদিন যাবৎ প্রচুর গরম, সূর্যের সেই তেজ, তার উপরে চুলার তাপ, মানে দুই মিলিয়ে একেবারে ডিহাইড্রেশন হয়ে যায়, একদম ভালো লাগে না।
তো এখন যে সকালবেলা প্রচুর গরম লাগছিল, তাই হচ্ছে চেষ্টা করছিলাম মানে যত দ্রুত কাজগুলো শেষ করা যায়। আর এখন হচ্ছে আমি মটর ডাল ভিজিয়ে রাখবো। আর আমি একটু আগে বলেছি আজকে হচ্ছে আমি হিঙের বড়ার ঝোল করব। আর এদিকে হচ্ছে আমি মসুরির ডালগুলোকে বেছে নিচ্ছিলাম, কারণ মটর ডালের মধ্যে অনেক বেশি পরিমাণ মসুরির ডাল মিশানো থাকে। যেহেতু নিরামিষ, মসুরির ডাল তো খাওয়া যাবে না, তাই খুব ভালো করে মানে খুঁজে খুঁজে ডালগুলোকে ফেলে দিচ্ছিলাম। আর এই মটর ডালটা যথেষ্ট ভালো। আমি এর আগে একদিন রান্না করে খেয়েছি মাঝখানে, মানে খুব সুন্দর করে গলে যায়। দেখা যায় অনেক ডাল কিন্তু সমান হয় না। আর এদিকে হচ্ছে কোনো দোকানে মটর ডাল পাওয়া যায় না, আমি এটাকে স্বপ্ন থেকে এনেছি। আর এদিকে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় না, তো সুপার শপে খুঁজতে হয়, পাওয়া গেলে যায়, না গেলে দেখা যায় নাই। যেমন হচ্ছে আমি ডিশ ওয়াশার খুঁজেছি, সেটা সুপার শপেও নেই। তো আমাকে হচ্ছে একটু পুরনো ঢাকা নিউ মার্কেটে যেতে হবে। তো যেদিন যাব হয়তো সেদিন 5 লিটার আমি গ্যালন নিয়ে আসব। আর এদিকে হচ্ছে আমি চিয়া সিডটাকেও ভিজিয়ে দিব। আর আমি বললাম না, আমি যাই কিছু করি না কেন সব কিছু আরেকবার করে ধুয়ে নেই। তাছাড়া সারা রাত যেহেতু বাসনগুলো থাকে, ধুয়ে তো নিতেই হয়, ধুলাবালি থাকে। আর আমার এই 3টা মগের মধ্যে হচ্ছে কমলা রঙের মগটা আমি আমার শ্বশুরের জন্য কিনেছিলাম। মানে সে যখন জীবিত ছিল, তো সে কয়েকবার ঢাকায় এসেছিল। তো আমি বাবার জন্যই আসলে মগটাকে কিনেছিলাম, যে বাবা বাসায় হচ্ছে বড় মগের মধ্যে উনি জল খেতেন। তো সেই চিন্তা করে আমি তার জন্য মগটাকে কিনেছি, যে আমাদের বাসায় আসলে আমি তাকে এই মগেই জল দিব। কিন্তু আফসোস, আমি জিনিসটা কিনেছি কিন্তু সে ওই অবধি আর বেঁচে নেই, সে তো মারা গেছে। যাই হোক, এগুলো আসলে অনেকটা কষ্ট দেয়, যে যেটা যার জন্য রাখলাম সে ভোগ করতে পারলো না। তো এই রকম করে হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে আমাকে আসলে অনেক দুঃখ দেয়। তার মধ্যে আরেকটা বিষয় ছিল এরকম যে আমার বাসায় যখন এসেছিল, প্রথম আমি যখন বাসা ভাড়া নেই, মানে ঢাকায় সেটেল ডাউন করি বিয়ের পর, তো আমার শ্বশুর যখন আসে আমার বাসায়, তো আমার বাসনগুলো দেখে সে অনেক বেশি পছন্দ করে। আর আমার হচ্ছে তখন আমি স্টিলের বাসন ব্যবহার করতাম, যেমন প্লেট। আর এখন তো আমি একটা ডিনার সেটে খাবার খাই কাচের। তো যাই হোক, তো সে আমার স্টিলের বাসনগুলো দেখে অনেক বেশি পছন্দ করে। আর সে আমাকে বলছিল যে আমি যথেষ্ট ভালো জিনিসগুলো কিনেছি। আর সে আমার কাছে একটা আবদারও করেছিল যে আমি যাতে তাকে একটা টিফিন ক্যারিয়ার কিনে দেই। তো এটা আমার মনে ছিল। তো আমি টিফিন ক্যারিয়ারটা হচ্ছে খুব সুন্দর একটা 5 সিটের আমি তাকে কিনে দেই। সে অনেক বেশি খুশি হয়ে যায় এটা পেয়ে। আর এই জিনিসটা নিয়ে হচ্ছে সে আরও কয়েক জায়গায় বলেছে যে এমন একটা ছেলের বউ সে পেয়েছে যে কোনো কিছু বলতে দেরি সেটা কিনে দিতে নাকি আমি দেরি করি না। কিন্তু আফসোস এই জায়গাতে যে আমি তাকে কিনে দিলাম জিনিসটা ঠিক, কিন্তু সে এটা ব্যবহার করে যেতে পারলো না। মানে আমি টিফিন ক্যারিয়ারটা কিনে দিয়েছি, তার কিছুদিনের মধ্যে তো আমার শ্বশুরমশাই মারা যান। তো আসলে খুব কষ্ট হয়। মানুষ আসলে কখন কে চলে যাব তার আসলে কোনো ঠিক নেই। তবে এর জন্য আমি চেষ্টা করি যে যাই কিছু কিনি না কেন বা যাকেই কিছু দেই না কেন, ব্যবহার করে ফেলাটা উচিত। কোনো কিছু আসলে রেখে দিলে এইগুলোর কোনো ভবিষ্যৎ নেই। আর এর জন্য আমিও চেষ্টা করি যে আমি যাই কিছু কিনে আনি না কেন, আমি সব কিছু মোটামুটি ব্যবহার করে ফেলি। কারণ আমার না তুলে রাখা জিনিসটা মোটেও পছন্দ না। কারণ অনেকেই হচ্ছে সুকেজের মধ্যে অনেক কিছু সাজিয়ে রাখে। আমার এগুলো একদমই ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমি কিনেছি শখ করে, আমার ভালো লেগেছে, তো আমি এটা ব্যবহার করব। আমি এগুলো কার জন্য রেখে দিব, এইটা আমার একদমই ভালো লাগে না। আর এর জন্য আমি মানে যাই কিনি সব কিছুই দেখা যায় আমি নিজে ব্যবহার করি, কিংবা কেউ আসলে সেগুলোকেই আমি মানে সার্ভ করি বা যেটাই হোক ব্যবহার করার জন্য বের করে দেই। আমার কোনো কিছু উঠিয়ে রাখাটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আলু আর কলাটাকেও সিদ্ধ করে ফেললাম। আর আমার একটা কলাই ছিল, কারণ 1 হালি কলা এনেছিল। সেদিন তো আমি 3টা সিদ্ধ করেছি আর একটা ছিল, তো ওইটার সাথে আজকে কিছু আলু দিলাম। তো এটা মিক্স করে ভর্তা খাবো। আর এদিকে হচ্ছে আমি কাঁকরোলটাকে ভাজি করার জন্য
জিরা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এই যে খুব কুচি করে কেটে নিতে হবে। আর এই ভাজিটা খেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে, যদিও কাঁকরোল কাটতে একটু কষ্ট, মানে বিচির জন্য অনেক মানে হাত কেটে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু বর খেতে চেয়েছে, তাকে তো না করা যাবে না। আর এটা আমি কখনোই করি না, সে আমাকে যাই কিছুই বলুক না কেন, যাই কিছুই আবদার করুক না কেন, আমি আমার সাধ্য অনুসারে সেটা আমি তাকে করে দেই। আর কেনই বা করব না, কারণ সে তো আমার চাহিদার কোনো অপূর্ণতা রাখেনি। আর যাই কিছু করি না কেন সবটাই দিন শেষে ভালোবেসে, সেও আমার জন্য যাই করে না কেন সবটাই ভালোবেসে। যাই হোক, ভালোবাসা যেখানে থাকবে সেখানে মানে কোনো কিছুই ম্যাটার করে না। তাছাড়া একজন আরেকজনকে ভালো রাখার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না, এটা আমার মানে থিঙ্কিং থেকে আমি বলছি, আমার জায়গা থেকে বলছি। টাকা দিয়ে সুখ কখনোই কেনা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কখনোই কেনা সম্ভব না। আর সবটাই হচ্ছে আসলে মনের ব্যাপার। তো মন থেকে যদি সব কিছু মেনে নেওয়া যায় কিংবা ভালোবাসা যায়, তো সেখানে আসলে খুব বেশি পরিমাণে টাকার আসলে দরকার হয় না। আর ভালো থাকাটা হচ্ছে নিজের ভেতরে, যে আমি যে পরিবেশেই হোক না কেন আমি কি ভালো থাকতে চাই কি না, সেটা হচ্ছে নিজের উপর নির্ভর। তো আমি চেষ্টা করি সবটাতেই আমার আনন্দ খুঁজে নেওয়ার বা ভালো লাগা খুঁজে নেওয়ার, তো আমি ভালো থাকি। আর ভালো থাকাটাই আসলে হচ্ছে জরুরি, আর অন্য কিছু তেমন কোনো বড় বিষয় নয় আমার কাছে। আর এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাজিটা। আর ভাজিটাকে নামিয়ে হচ্ছে এখন আমি করলা বসিয়ে দিব। তো করলা ভাজি করার জন্য এদিকে আমি কালো জিরা দিলাম, আর একটা ভাজি যেহেতু জিরা দিয়ে করেছি, তাছাড়া করলা ভাজির মধ্যে জিরা খুব একটা মানায় না, তাই হচ্ছে আমি কালো জিরা ফোড়ন দিলাম। আর আমি তো আসলে তরকারি করতে চেয়েছিলাম, কিন্তু আমার বর বলছিল যে না, সকালবেলা সে কোনো ধরনের তরকারি খাবে না, সে আসলে নিরামিষ তেমন একটা পছন্দ করে না। দেখা যায় যে সে খাচ্ছে ঠিকই, কিন্তু তার খুব একটা পছন্দ না। তো তার কথা অনুযায়ী হচ্ছে আমি রান্নাগুলোকে করছিলাম, তো সবটাই সেই বলে দিয়েছিল। তাছাড়া আমার এটা ভালো লাগে, কারণ আমি রান্না করতে পারি, আর আমি চাই যে সে আমাকে বলুক সে কী খাবে না খাবে, আর এটা আমি খুব বেশি পছন্দ করে থাকি। আর এটা আমার ঘরে সবসময় হয়, আমি যাই কিছু রান্না করি না কেন আমি ওকে জিজ্ঞেস করবই যে কী খাবা বলো, তো ওর চয়েস অনুযায়ী দেখা যায় আমি আমার রান্নাগুলোকে করে থাকি, আর এটা আমার বেশ ভালো লাগে। আর অন্যান্য কাজগুলো আমি করলেও কিন্তু ভর্তাটা আমার বরের জন্যই রেখে দিয়েছি, কারণ ভর্তা হবে আর সেটা আমার বরের হাতের মাখা হবে না, সেটা তো হতেই পারে না। তো এদিকে হচ্ছে সবগুলো স্কিন তুলে আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, সব কিছু রেডি করে দিলে হচ্ছে সে মাখিয়ে ফেলবে। আর এদিকে হচ্ছে আমি পাট পাতার বড়া ভেজে নেব, আর এটাও আমার বর বলেছে খাবে। আর কিছু পাট পাতা ছিল অবশিষ্ট, সেগুলো সবটাই নিয়ে নিয়েছি। তো এদিকে বড়াগুলো হচ্ছে দিয়ে দিলাম, আর খুবই ভালো লাগে হচ্ছে পাটের বড়া খেতে, একে খুবই মুচমুচে হয়। আর এখন হচ্ছে আমার বড়া ভাজা শেষ, এখন আমরা খেতে বসে গেলাম। আর আমি তো খাওয়া শুরুতেই বলছিলাম যে আমার শ্বশুরের গাছের এত লেবু, অথচ এখন আমরা লেবু কিনে খাচ্ছি। আসলে কিছু করার নেই, কারণ সব সময় তো আর বাসার লেবু পাওয়া সম্ভব না। আর যে যখন যায় তখন তো সে নিয়েই আসে, আমার শাশুড়ি মা দিয়ে দেয়। তো ইদানিং হচ্ছে কারো আর যাওয়া হচ্ছে না, তাই লেবু কিনে খাওয়া লাগছে। তবে বাসার লেবু কয়েকটা আছে ফ্রিজে, সেগুলো একেবারে পাকা, আর পাকা লেবু তেমন একটা ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমার বর ভর্তাটাকেও মাখিয়ে নিচ্ছে, আর আমি তাকে শুকনা মরিচও ভেজে দিয়েছিলাম। আর ভর্তা হচ্ছে একটু শুকনা মরিচ দিয়ে মাখলেই বেশি ভালো লাগে খেতে, আর সাথে ঘ্রাণের জন্য একটা কাঁচা মরিচ দেয়া যেতেই পারে। আর আমার তো সরিষার তেল কেনা লাগবে, আর আমি তেল তো আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসি সব সময়, কারণ ওইদিকে একটা ঘানি আছে। তো আমি বিয়ের পর থেকে দেখা যায় ওই দিক থেকেই 3 লিটার 4 লিটার বা 2 লিটার যখন যেমনই হোক না কেন আমি সেখান থেকে তেলগুলোকে নিয়ে আসি। তো এবার আমার তেল আনা হয়েছিল কয়েক মাস আগে, কিন্তু হচ্ছে সেই তেলটা প্রীতম নিয়ে আসছিল, ওকে দিয়ে আনিয়েছিলাম। আর সে হচ্ছে
হাঁস নিয়ে আসছিল, তো হাঁসের সাথে সে একসাথে নিয়ে আসছে, আর সেটা তো আসলে আর নিরামিষ থাকেনি, তাই হচ্ছে সেটা মাছে খেয়ে ফেলছি। আর নিরামিষভাবে তেলটাকে আনতে হবে, কারণ আমার নিরামিষের মধ্যে সরিষার তেলটা প্রচুর লাগে, কারণ একটু ভর্তা খেতে গেলেই দেখা যায় সরিষার তেলের ব্যবহার, আর আমার কেনা তেল খুব একটা ভালো লাগে না, আর বাসার তেলের টেস্টটাই আসলে অন্যরকম। আর আমার তো অনেকগুলো রান্না করে হচ্ছে প্লেটটা সাজিয়ে দিয়ে খাবার সার্ভ করতে খুবই ভালো লাগে। মানে একেবারে পঞ্চব্যঞ্জন যাকে বলা হয়। আর আমি একটা জিনিস বুঝি না, মানে ঠিক আছে যে একেকটা মানুষের হাত একেক রকমের হয়। কিন্তু সেমভাবে আমিও ভর্তা মাখি, কিন্তু আমার বরের মতো কখনোই হয় না। আসলে একেকজনের মানে কিছু জিনিস মানে স্পেশালিটি আলাদা। কারো সাথে আসলে একটুও মেলে না। যেমন ওর মতো ডিম আমি ভাজতে পারি না, এটা সত্যি কথা। যেটা হয় না সেটা আমার বলতে কোনো সমস্যা নেই। তাই হচ্ছে খেতে, খেতে ওকে বলছিলাম যে, "আমি ভর্তা মাখি কিন্তু তোমার মতো একটুও ভালো হয় না। তোমারটা আসলে যেভাবে মাখো না কেন খুবই ভালো লাগে খেতে।" আর স্যার তো রেডি হয়ে গেল। সে হচ্ছে বের হয়ে যাবে। আর আমি তো একটু রেস্ট নিব, কারণ অনেক সকালে উঠেছি। তো একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমি ডালগুলোকেও ব্লেন্ডার করে নেব। তো ওকে বিদায় দিয়ে দেন হচ্ছে আমি একটু ঘুমাবো সত্যি বলতে, কারণ আমার একটু কেমন যেন মাথা ব্যথা করছিল। তো ঘুম থেকে উঠে গিয়ে হচ্ছে আমি ডালগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর কিছুদিন আগে আমি ব্লেন্ডারটা অর্ডার করেছিলাম। খুবই ভালো একটা প্রোডাক্ট ওনাদের। মানে এটা একটা গ্রাইন্ডার, কিন্তু ব্লেন্ডারের কাজও করে থাকে। গ্রাইন্ডার উইথ ব্লেন্ডার। তো খুবই ভালো পারফরম্যান্স, আর আমার ডালগুলো তো একেবারে ছাতু হয়ে গিয়েছিল, যেমনটা আমি চাইছিলাম। আর এটা ভেবে ভালো লাগছে যে আমার শিলপাটার মধ্যে ঘষাঘষি করতে হবে না, কারণ ডাল বাটাটা খুবই কষ্টের। আর এদিকে আমি হচ্ছে অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম, আর এইটা প্রীতমকে দিয়ে রিসিভ করালাম। ড্রেসটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি যেমনটা দেখে অর্ডার করেছিলাম অ্যাজ ইট ইজ সেমটাই পেয়েছি, আর কালার কন্ট্রাস্টটা খুবই ভালো লেগেছে আমার। বাসন্তীর মধ্যে হচ্ছে সি গ্রিন বলাই যায়। এটা সি গ্রিনও বলা যাবে না, একটু পিকক ব্লু টাইপের, মানে সি গ্রিন একটু মিক্স ছিল। মানে খুব সুন্দর একটা কালার। তবে আমার পরনের কাপড়ের সাথে একেবারে কালারটা মিলে গিয়েছিল। আর আমি তো ড্রেসটা নিয়ে একটু হতাশায়ও পড়ে গেছিলাম, কারণ হচ্ছে কোন টেলার্সে দিব, আর আমি তো নতুন এলাকায় এসেছি, আর এদিকের টেলারগুলো খুব একটা ভালো না, কোথায় যে বানাতে দিব। তবে হ্যাঁ, বসুন্ধরার ভেতরে কিছু টেলার আছে, তো সেদিকে যাব দেখি। তবে আমি একটু ভয়েই ছিলাম, কারণ আমি যে পেজ থেকে অর্ডার করি সে আমাকে একটু খুব রুডলি বলেছিল যে ডেলিভারি ম্যান থাকাকালেই অর্ডারটি চেক করে নেবেন, অন্যথায় কোনো ধরনের অবজেকশন অ্যালাউ হবে না। আর যেহেতু প্রোডাক্ট আমি রিসিভ করি না, আমার দেবর নিয়ে আসে সবসময়, সেই ক্ষেত্রে তো আসলে দেখার সুযোগও হয় না। তাছাড়া অনেক ডেলিভারি ম্যান অনেক অস্থির থাকে, ওনারা বললে যে আরও ডেলিভারি আছে, ওনারা আসলে চলে যেতে চায়। তো সব কিছু মিলে একটু টেন্স ছিলাম, কি হয় কি না হয়। তো তবে ওই লোকটাকে আমি যখন বলি যে ডেলিভারি ম্যান তো অনেক সময় এরকম করে থাকে, তো সে আমাকে বলেছিল এরকম যদি হয় সাথে সাথে তাদেরকে যেন আমরা ফোন করে জানাই। তো যাই হোক, দিন শেষে দেখলাম যে না, কোনো ধরনের খারাপ কিছু তারা পাঠায়নি, যথেষ্ট ভালো একটা জিনিস দিয়েছে। মানে আমি যেমনটা দেখেছিলাম অ্যাজ লাইক তেমনটাই। আর বড়া ভাজার জন্য এখন আমি হচ্ছে কালো জিরা বার করে নিব, কারণ বড়া ভাজার মধ্যে একটু কালো জিরা দিলে হচ্ছে স্মেলটা ভালো লাগে খেতে। আর সাথে দিব হচ্ছে হিং। আর আমি তো কাঁচামরিচও একেবারে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই এভারেস্টের হিংটা খেতে খুবই ভালো লাগে, তবে আমি একটা সময় হিং একদমই পছন্দ করতে পারতাম না, মানে গন্ধটাই একেবারে উইয়ার্ড লাগতো। তবে যতই দিন যাচ্ছে ততই ছোটোবেলার জিনিসগুলো মানে খাওয়ার ইচ্ছা জাগছে। তো হচ্ছে এখন আসলে কেমন যেন মানুষ, দিন যায় মানুষের কেমন যেন একটা পরিবর্তন চলে আসে।
আর আমি নিজেই যে ইচ্ছাকৃত হিঙের মানে হিং জাতীয় কোনো খাবার খেতে চাই, অবাক লাগে যে আমি তো এটার বিরোধিতা সবসময় করতাম, কিংবা কাঁঠাল খেতে চাইতাম না, অথচ সেই মেয়ে এখন কাঁঠাল খাই। অনেকটাই আসলে রুচির পরিবর্তন ঘটে গেছে আমার মাঝে, আমি খেয়াল করি। মানে যে জিনিসগুলো ভালো লাগতো না সেগুলো এখন ভালো লাগার পূর্ণতা পাচ্ছে আর কি। আর এখন বড়ার মধ্যে দিয়ে দিব হলুদ আর লবণ। তো এই জিনিসটাকে একটু ফেটিয়ে নিতে হবে, আর ফেটিয়ে না নিলে হচ্ছে বড়াগুলো ফ্লাফি টাইপের হয় না। তবে একটা জিনিস খেয়াল করেছি যে ব্লেন্ডারের থেকে আমার শিলপাটায় বেটে নিলে বড়াগুলো আরও ভালো হতো আর কি। এটা আমি জানি না কেন, আমি এটা বলতে পারবো না, তবে আমি এমনটাই ফিল করেছি। মানে শিলপাটার বাটাটাই আসলে অন্যরকম হয়, যেমন জিরা গুঁড়া শিলপাটা বেটে নিলেই একরকম, আর গুঁড়াটাই হচ্ছে আরেক রকম। তো শিলপাটার একটা মানে ব্যাপারটা অন্য রকমের আর কি। আর এই যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম, কারণ আমি যতটুকু জানি কিংবা আমার বড়দি আমাকে বলেছে যে এই ধরনের বড়া ভাজতে গেলে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হয়, না হলে দেখা যায় বড়াগুলো হচ্ছে ভেতর থেকে ফ্লাফি হবে না, মানে খুব সুন্দরভাবে ভাজা হয় না আর কি। আর বড়াগুলো আমি যেমনভাবে চাইছিলাম তেমন আসলে হচ্ছিল না। আমি বললাম না, এটা আসলে ব্লেন্ডারে করেছি বিধায়। আর ব্লেন্ডারেরটা হচ্ছে না সেটাও একটা কারণ ছিল, কারণ আমরা যখন শিলপাটায় ডালটাকে বাটি তখন কোনো ধরনের জল আমি দেই না, কিন্তু ব্লেন্ডার করতে গেলে একটু হলেও জল দিতে হয়। তো সেই ক্ষেত্র থেকেও হয়তো এমনটা হতে পারে। আর আমি যেহেতু ফ্রাই প্যানের মধ্যে বড়াগুলোকে ভাজছিলাম, তো আমি খুব একটা তেল এখানে দেইনি, মানে ডুবো তেল যাকে বলা হয়। তো ডুবো তেল দিলে হয়তো বড়াগুলো আরেকটু ভালোভাবে ফুলে উঠতো। আর আমার তেলের বোতল তো অলমোস্ট খালি হয়ে গেছে, তাই তেল ছিলও না, না হলে আর একটু তেল দেয়াই যেত। তো যতটুকু ছিল তার মধ্যে হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করার ট্রাই করছিলাম। আর আমি তো চাইছিলাম যে প্রীতমকে হচ্ছে তরকারিটা খাইয়ে দিব, কিন্তু সে বলছিল বৌদি আমি দুপুরবেলা তরকারি খাবো না, সকালবেলার যা আছে আমাকে সেটা দিয়ে ভাত দিয়ে দেন। তো আমি তাকে বলছিলাম যে আমি ঘুম থেকে উঠে গেলাম তোমার জন্য তরকারিটা রান্না করব বলে, কিন্তু তুমি এখন বলছো খাবা না। আসলে সকালবেলা ভরপেট খেলে আসলে দুপুরবেলা তেমন ক্ষুধা লাগে না। আর এখন হচ্ছে আমি প্রীতমকে বড়াটা টেস্ট করাবো যে কেমন হয়েছে খেতে। তো সে তো খাওয়া মাত্রই বলছিল বৌদি খুব ভালো হয়েছে বড়া। আর আমি কোনো এক সময় শ্বশুরবাড়িতে আমি আমার কোনো কিছু রান্না হলে শ্বশুরকে দিয়ে টেস্ট করাতাম, তো সে খেয়ে আমাকে বলতো ভালো কিংবা মন্দ। তবে একটা কথা সত্যি, মন্দটা কখনোই পাইনি, প্রশংসাটাই পেয়েছি। যাই কিছু রান্না করতাম না কেন সে খেয়ে যথেষ্ট প্রশংসা করতো। আফসোস হয় এটা ভেবে যে আর কিছুটা দিন যদি সে বেঁচে যেত, তাকে আমি সেবা যত্ন করতে পারতাম, আমার খুব ভালো লাগতো, বাবা বলে ডাকতে পারতাম। এই জায়গাটা আসলে একটা গ্যাপ হয়ে গেছে, কারণ আমার তো বাবা নেই। আমি ভেবেছিলাম বিয়ের পর আমি একজন শ্বশুর নামের বাবা পাবো, তাকে বাবা বলে ডাক দিব। তো সেটা বেশ কিছুদিন করেছি, কিন্তু হঠাৎ করে যে এই নামটা চিরতরে হারিয়ে যাবে ভাবতেই পারিনি, আর সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘর দুয়ার একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর সকালবেলা আমি ঘর যতই পরিষ্কার করি না কেন, দেখা যায় দুপুরবেলা আমি আরেকবার একটুখানি ঝাড়ু টাড়ু দিয়ে নেই। আর এটা তো আমার নিত্যদিনের ডিউটি বলাই যায়। আর ঝাড়ু না দিলেও নয়, দেখা যায় এটা হচ্ছে টপ ফ্লোর, ধুলোবালি, তারপর হচ্ছে আমার মাথার চুল, তারপরে আমার দেবর, আমার বর, এদের মাথার চুল, সব কিছু মিলে একেবারে কেমন যেন বাজে লাগে দেখতে। আর আমার ঘর নোংরা একেবারেই পছন্দ না। তো হচ্ছে আমি যখন তখন ঝাড়ু টাড়ু দিয়ে আমি একটুখানি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার শ্বশুর বাবার কথা বলতে গেলে আরেকটা বিষয় নিয়ে আমি খুব কষ্ট পাই, সেটা হচ্ছে আমি যখন প্রথম বাসা নিয়েছিলাম সেই বাসার সিঁড়িতে কোনো ধরনের রেলিং ছিল না। তো সে তো একটু সিক ছিল, মানে প্রবলেম ছিল তার শারীরিকভাবে, সে মানে লাঠি ভর করে হাঁটতো।
তো সে হচ্ছে সাপোর্ট ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারতো না, আর আমাকে বলতো যে বউ তুমি নেক্সট টাইম যখন বাসা নিবা তো অবশ্যই রেলিং দেখে বাসা নিবা, না হলে এভাবে করে উঠা যায় না, সে উঠতে পারে না। তো আমি পরবর্তীকালে তার কথা চিন্তা করে হচ্ছে রেলিং সহ বাসা নেই, তারপর হচ্ছে ছাদে উঠা যাবে এই ধরনের একটা বাসা আমি নেই, কারণ অনেক বাসায় ছাদে উঠা হচ্ছে অ্যালাউ করে না। তো ওই হিসেব করে আমি একটা বাসা নিয়েছিলাম, আমার আগের বাসা যেটা। তো সেই বাসার ছাদে ওঠার অ্যাক্সেস সবার ছিল না, জাস্ট আমাকে দিয়েছিল আর একটা ফ্যামিলির ছিল আর কি। তো আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাকে ছাদের অ্যাক্সেস দিতে হবে, কারণ আমার শ্বশুরমশাই হচ্ছে গ্রামের মানুষ, সে হাঁটাহাঁটি করবে, তার জন্য আমাকে ছাদটা অ্যালাউ করতে হবে আমার জন্য। তো আমার বাড়িওয়ালা আঙ্কেল যথেষ্ট ভালো মানুষ ছিলেন, সে আমার কথা শোনা মাত্রই হচ্ছে আমাকে ছাদের একটা চাবি আমাকে দিয়ে দেন। কিন্তু আফসোস আমার ওই বাসাতে আমার শ্বশুর বাবা আসতে পারেনি। তো এটা ভাবতে গেলে আমার খুব কষ্ট হয়, আমার কষ্টের মধ্যে এটা অনেক বড় কষ্ট যে আমি আমার শ্বশুর বাবার জন্য জিনিসটা চেয়েছিলাম, কিন্তু আমি তাকে আনতে পারিনি, বা তার হয়তো ভাগ্যে হয়নি। খুব কষ্ট হয় সত্যি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমাকে খুব পেইন দেয় বিষয়গুলো, আমার একদমই ভালো লাগে না। আর আমার বাড়িওয়ালা আঙ্কেল যখন শুনেছিল, মানে আমি যখন বাসা থেকে বের হয়ে যাই খবর শোনা মাত্র, তো সে স্পটেই ছিল, সে হচ্ছে আমাদের ট্যাঙ্কি ক্লিন করাবে লোকজন নিয়ে, সে নিচেই ছিল, সে শুনেছে। কারণ আমরা যখন কোথাও চলে যাই আমরা আমাদের বাড়িওয়ালাকে ইনফর্ম করে যাই, কারণ ঢাকা সিটির বাসা কোনো ঠিক নেই, বলে গেলে ভালো সিকিউর থাকে। তো সে শুনেও একটু আপসেট হয়েছিল, কারণ সে তো জানতো আমি আমার শ্বশুরের জন্যই চেয়েছি, কিন্তু আমি পারিনি, আমি তাকে আনতে পারিনি, কারণ টিকিটও হয়ে গেছিলো। সত্যি বলতে আমার শ্বশুর বাবা আসবে, টিকিট হয়ে গেল, কিন্তু সে গাড়িতে আর উঠতে পারলো না, সে চলে গেল। সে হয়তো গাড়িতে উঠেছে, কিন্তু না ফেরা দেশের গাড়ি, যেখান থেকে আর কখনোই আসা যায় না ফেরত। কষ্ট হয় সত্যি, আমি খুব ইমোশনাল হয়ে গেছি, কারণ আমাকে খুব পেইন দেয় সত্যি বলতে। আর আমার শ্বশুর বাবা আমাকে অনেক বেশি আদর করতেন, আর আমার শাশুড়ি মাও আদর করে, এটা বলবো না, তবে যেহেতু টপিকটা আমার শ্বশুর বাবাকে নিয়ে, তাই হচ্ছে আমি তার কথাটাকেই বলছি। আর যেহেতু আমি তাকে হারিয়ে ফেলেছি, তাই বাবা নামের শব্দটা খুব বেশি কষ্ট দেয়। যেমন আমি আমার বাবাকে এখন পর্যন্ত ভুলতে পারিনি, এমন কোনো দিন নেই যে আমি আমার বাবাকে মনে করি না, অনেক বেশি মনে করি আমি আমার বাবাকে, কিন্তু বাবা বলে ডাকার আর কোনো সুযোগ নেই। খুব কষ্ট দেয় আমাকে, কারণ আমি আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসতাম, প্রচণ্ড পরিমাণে, কারণ আমার আশেপাশে সবাই জানতো। আর আমার কাছে মনে হতো যে আমার দুনিয়া একদিকে, আমার বাবা হচ্ছে আরেক দিকে। আমি খুব বেশি পরিমাণে অ্যাটাচ ছিলাম আমার বাবার, আর আমার বাবা আমাকে অনেক বেশি আদর করতো। আর আমি আমার ফ্যামিলির সব থেকে ছোট হওয়াতে আমি সবারই কম বেশি আদরের ছিলাম। আর বলে না যে মেয়েরা আসলে বাবার অনুগত হয় বেশি, হয়তো বা কথাটা সত্যি। মাকে যে ভালোবাসি না বিষয়টা এমন না, মাকেও যেমন ভালোবাসি, সে তো দুনিয়ায় আছে, আমি ভগবানের কাছে বলি তার দীর্ঘায়ু হোক, আমার মা বেঁচে থাকুক আরও 1000 বছর। কিন্তু বাবাকে হারিয়ে ফেলেছি, তাকে ডাকতে পারি না, সেই শূন্যতা আসলে কাজ করে, ভালো লাগে না সত্যি বলতে। আর আমি খুব বেশি পরিমাণে মনে করি বিধায় আমি প্রায় আমার বাবাকে স্বপ্নে দেখতে পাই। মানে আমি, এমন হয় যে সারা দিন শুধু বাবাকে ঘিরেই চিন্তা করেছি, এইটা সেইটা, ছোটবেলা থেকে মানে বাবাকে যেভাবে বাবা আসলে আদর করতো, শাসন করতো পড়াশোনা নিয়ে, সব কিছু মিলিয়েই মানে অনেক অনেক কিছু আসলে বাবার কথাবার্তা সব কিছু যখন সারাদিন মনে করতে থাকি না,
সেদিন আমি দেখা যায় স্বপ্ন দেখবই দেখব, আমার বাবা আমাকে স্বপ্নে এসে ঠিকই দেখা দেয়। আমি এতে অনেক হ্যাপি যে বাবা হয়তো নেই, তবে মাঝে মধ্যে আমার স্বপ্নে যে এসে দেখা দেয় এটাই আমার জন্য অনেক। আর এদিকে আমাদের ইন্টারনেটের একটু সমস্যা ছিল, তাই ওনাদের লোক এসে ঠিক করে গেল। আর হঠাৎ প্রোগ্রাম হওয়ার কারণে হচ্ছে আমার বর আর বাসায় আসবে না, সে হচ্ছে আমাকে ভিডিও কল করে বিদায় নিচ্ছিল। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।